সবাইকে আগে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার দেশের আজকের এই অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, এজন্য সেক্রেটারি সাহেব সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ইনিশিয়েটিভটা কেন নিলাম একটু ব্যাখ্যা করি। আমরা ভাবলাম যে আমার দেশ একটা প্ল্যাটফর্ম হতে পারে যেখানে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের মধ্যে ইনফর্মালি আলোচনা হতে পারে। আপনাদের মধ্যে আলোচনা হয়, কিন্তু সেই আলোচনা ধরেন সরকার থেকে আপনাদেরকে ডাকলো, প্রাইভেট সেক্টর থেকে, সেখানে সব কিছু খোলাখুলি আলোচনা করার কিছু বাধ্যবাধকতা থাকে। আমি একসময় সরকারে ছিলাম, বহু আগে, অ্যানসিয়েন্ট টাইম। তো সেই জন্য আমি জানি যে সেখানে আপনারা ঠিক মুখ খুলে আপনি যিনি আপনাদেরকে ডাকবেন সরকারি বড় কর্মকর্তা, তার সামনে সরাসরি কথা বলতে একটু অস্বস্তি বোধ করে প্রাইভেট সেক্টর। তো আমরা ভাবলাম আমরা যদি একটা মিডল গ্রাউন্ডে থাকি এবং আমার দেশ যদি এই দায়িত্বটা পালন করে, তাহলে অনেক ইন্টারনাল ইকোনমিক ইস্যুতে খোলামেলা আলোচনা হতে পারে এবং সেই আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হতে পারি। সরকার কিছু দিক নির্দেশনা পেতে পারে যে তারা কি কাজ করবে, প্রাইভেট সেক্টর সরকারের কাছে দাবিগুলো জানাতে পারে এবং সেই সঙ্গে সরকারের যে সীমাবদ্ধতা সেটাও তারা বুঝে নিতে পারে। আর আমরা মিডিয়া হিসেবে আমরা এগুলো জনগণের কাছে তুলে ধরতে পারি। তো একটু পুরনো কথা বলি যে আইটির সাথে আমার একটা যোগাযোগ বেশ পুরনো, বিওআই থেকে। শোয়েব জানে এটা, যে বাংলাদেশে আপনারা অনেক, তো গত 15 বছর ডিজিটালের ডঙ্কা অনেক শুনেছেন, কিন্তু বাংলাদেশে প্রথম যেখানে আইটির ব্যবহার সরকারে শুরু হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বিওআইতে 2003 সালে। আমরা তখন অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম করেছিলাম এবং শোয়েবরা আমাকে সাহায্য করেছিল, ফরেন চেম্বার সাহায্য করেছিল এবং তারা সফটওয়্যার ডেভেলপ করেছিল এবং সিস্টেমটা এরকম ছিল, সেক্রেটারি সাহেব শুনলে অবাক হবেন, সেই কবেকার কথা বলছি আমি, 22 বছর আগে, যে একজন যখন তার একটা কাজ নিয়ে বিনিয়োগ বোর্ডে যেতেন, তিনি যাওয়া মাত্র তাকে একটা স্লিপ দেওয়া হতো, একটা নাম্বার দেওয়া হতো, আইডি নাম্বার। তো দিলে পরে তাই অনলাইন থেকে যে ট্র্যাকিং করতে পারতেন তিনি যে অ্যাপ্লাইটা করলেন সেই অ্যাপ্লিকেশনটা কার কাছে আছে এবং কোন অফিসারের কাছে কতদিন এটা পড়ে আছে সেটা গ্রাহক দেখতে পাচ্ছেন। ওই যে বাসা থেকে কাজ করার মতো তিনি বাসার থেকে কম্পিউটারে দেখতে পারতেন। তো এটা এখন শুনলে আপনাদের মনে হবে এটা তো খুব সহজ ব্যাপার, কিন্তু 22 বছর আগে এটা চিন্তা করে, এই ট্রান্সপারেন্সি চিন্তা করেই একটা অসম্ভব ব্যাপার ছিল। আমার মনে আছে আমি যখন লঞ্চ করি অ্যাজ বিওআই চেয়ারম্যান, অ্যাট দ্যাট টাইম এভরিবডি ওয়াজ সারপ্রাইজ যে এটা কি সম্ভব নাকি, এবং আলহামদুলিল্লাহ। এবং এই সফটওয়্যার ডেভেলপ করেছিল আমাদের এখান থেকে, আমি বাইরে থেকে কোনো টাকা পয়সা খরচ করি নাই, বাইরে থেকে ইম্পোর্ট করি নাই, খুবই অল্প টাকায়, খুবই অল্প টাকায়। সেই সময় বোধহয় 3 লাখ টাকা খরচ হয়েছিল আমার, সেই সময় যদি মনে করি 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে আমি সফটওয়্যার ডেভেলপ করিয়েছিলাম এই বাংলাদেশের ছেলেদেরকে দিয়ে, অ্যান্ড ইট ওয়ার্ক ফ্যান্টাস্টিক। তো এই পুরোনো কথাটা একটু বললাম যেহেতু আজকে এটা রিলেটেড। তো আমার যেটা কথা হচ্ছে যে আইটিতে মানে বিওআইতে থাকা অবস্থায় স্বপ্ন কথাটা আসলে ক্লিশে হয়ে গেছে। বিশেষত গত 15 বছর এত বিশেষ ব্যক্তির স্বপ্নর গল্প আমরা শুনেছি যে স্বপ্ন শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। কিন্তু সেই সময় আমার মনে আছে যে আমি বলতাম যে আই উইশ, আমি উইশই বলি, স্বপ্ন না বলে, আই উইশ বাংলাদেশ $1 বিলিয়ন এক্সপোর্ট করবে আইটি প্রোডাক্ট। শোয়েবকে বহুবার বলেছি, আমি বেসিসের মিটিংয়ে বহুবার বলেছি। সেই সময় দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত আমরা $1 বিলিয়ন কাজ করতে পারি নাই। এটা যে আপনি যেটা বললেন প্রফেসর সাহেব, যে আসলে আমরা অনেক পিছিয়ে আছি, এটা বাস্তবতা, যে এখনও $700-800 মিলিয়ন উপরে আমরা উঠতে পারি নাই, যেখানে পাকিস্তান $3 বিলিয়নের জায়গায় পৌঁছে গেছে। পাকিস্তানের এক্সপোর্ট, যে পাকিস্তান ইকোনমিক্যালি আমাদের থেকে অনেক পিছনে, অল ইন্ডিকেটর অনেক পিছনে, সেই পাকিস্তানের এক্সপোর্ট ইজ $3 বিলিয়ন। তো আমরা পাকিস্তানেই পৌঁছাতে পারি নাই। মানে এটা আমার জন্য খুবই, মানে একজন প্রফেশনাল হিসেবে, বুয়েটের এক ছাত্র অ্যালামনাই হিসেবে আমার জন্য এটা খুব দুঃখ লাগে যে আমরা এটা পারলাম না। এত ভালো ভালো ছেলেরা এখানে হলো, কিন্তু $1 বিলিয়ন আজ পর্যন্ত পারলাম না। তো এটা ব্যর্থতা, আসলে ইট ইজ এ কালেকটিভ ফেইলিয়ার। আমি এখানে শুধু সরকার কিংবা প্রাইভেট সেক্টরকে দোষারোপ করছি না, আমার কাছে মনে হয় এটা একটা কালেকটিভ ফেইলিয়ার। তো সেখানে আমরা কতগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। যেমন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ম্যান পাওয়ার আমরা যদি প্রফেশনাল তৈরি করতে না পারি,
তাহলে আমি বিলিয়ন ডলার কিভাবে করব বা মাল্টি বিলিয়ন ডলার কিভাবে করব? তো আমি জানি না, এখন গত 15 বছর তো আসলে জেল খেটেই আমার সময় চলে গেছে, কাজেই বহুদিন এই ইকোনমিক সাইড আমার দেখা হয় নাই। কিন্তু আমার মনে হয় যে আমাদের এডুকেশনে কি কোনো প্রবলেম আছে যে আমরা সেই ধরনের প্রফেশনাল তৈরি করতে পারছি না? এই যে সব ইউনিভার্সিটিতে শুনি এখন, সব জায়গায় যাকে জিজ্ঞেস করি, ভাগনা ভাগ্নি, বন্ধুর ভাগনা ভাগ্নি ছেলে কি পড়ে? বিবিএ। এই বিবিএ শুনতে শুনতে মাঝে মাঝে আমার কাছে অস্বস্তি লাগে। তো এই বিবিএর জায়গায় যদি আমি শুনতাম যে আমরা আইটি প্রফেশনাল তৈরি করছি, সবাই আইটি প্রফেশনে লেখাপড়া করছে, আমার মনে হয় তাতে অনেক বেশি উপকার হতো। আমরা ওই যে আপনারা বললেন যে 1000 লোকের একটা কোম্পানি তো আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে হয়তোবা আমরা এত বিবিএ এমবিএ থেকে যদি আইটি প্রফেশনাল তৈরি করতে পারতাম, তাহলে আমাদের এই সেক্টরে আরও গ্রোথ ভালো হতো। সেখানে ড্যাফোডিলের লোকজন আছে, সবাই আছেন, কাজের আপনারা একটু, আপনি বুয়েটের আছেন, চিন্তা করতে পারেন যে এটা কিভাবে বাড়ানো যেতে পারে। সেকেন্ড হলো আমরা সেমিকন্ডাক্টর, আবারও সেই পুরনো কথা বলি, সেই সেমিকন্ডাক্টরের কথা আমি 2002 সালে বলেছি বিওআই চেয়ারম্যান থাকা অবস্থায়। তো সেমিকন্ডাক্টরে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে যে ডিজাইনিং, ফেব্রিকেশন অ্যান্ড টেস্টিং, 3টে ভাগে খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছে। তো সেখানে আমি এখনও স্বপ্ন দেখি কোনো এক সময় ফ্যাব্রিকেশনও হবে বাংলাদেশে, বাট ডিজাইনিং থেকে শুরু হয়েছে, নট ব্যাড। এটাকে আরও কীভাবে বাড়ানো যায়, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সবারই একটু চিন্তা করা উচিত, যে গভর্নমেন্ট সাপোর্ট যেখানে দেয়া যায় সেই গভর্নমেন্ট সাপোর্টটা দেওয়া দরকার, এবং প্রাইভেট সেক্টর থেকে খুব স্পেসিফিক প্রপোজাল আসা উচিত। আমি যেটা বলতে চাই সবসময়, যে খুব স্পেসিফিক প্রপোজাল আসলে পরে, আমি একটু সরকারের তরফ থেকে বলছি, তাহলে সরকারের পক্ষে অ্যাকশন দেওয়াটা খুব সুবিধা হয়ে যায়। মানে প্রপোজালটা অনেক বেশি লম্বা না করে, যে স্পেসিফিক্যালি কী চাচ্ছেন এবং এই চাওয়াটার পিছনে রেশনালটা কী, এইটা যদি আপনারা তুলে ধরতে পারেন, তাহলে আমি মনে করি আমাদের সচিব সাহেবের মতো যে কোনো সরকারি কর্মকর্তার পক্ষে এটার জন্য ফাইট করাটা অনেক সহজ হয়ে যায়। তো কাজে আমার মনে হয় যে প্রস্তাবই আপনারা দেবেন, প্রস্তাবটা স্পেসিফিক হওয়া উচিত আর কি। আচ্ছা, দেন আই ফুললি এগ্রি যে ফ্রিল্যান্সারদের জন্য একটা প্রশ্ন এখানে এসছে সেক্রেটারি সাহেব, যে ফ্রিল্যান্সার যারা ডলার ইনকাম করছেন তারা ইনসেন্টিভ পাচ্ছেন না, বিকজ তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, রেগুলেশনের একটা সমস্যা আছে যারা সফটওয়্যার কাজ করছেন ফ্রিল্যান্সারের। আমার মনে হয় এটা ট্রেডের সাথে আলোচনা করে এটার একটা রাস্তা বের করা যেতে পারে। এটা অসম্ভব তো হওয়ার কথা না, আমাদের উদ্দেশ্যটা ভালো হওয়া দরকার। সো গভর্নমেন্ট অ্যান্ড ট্রেড বসে একটা ঠিক করুক যে ফ্রিল্যান্সার যারা বলছে আসলেই তারা টাকা আনছে নাকি আবার হুন্ডি করার জন্য টাকা এনে ইনসেন্টিভ নিয়ে যাচ্ছে। মানে গভর্নমেন্টের দুশ্চিন্তা তো ওইখানেই থাকে যে আমি ইনসেন্টিভ দিচ্ছি, ইনসেন্টিভটা লিকেজ হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য প্রবলেম গভর্নমেন্টের। তো এটাকে এনশিওর করা যে আপনার ইনসেন্টিভটা লিকেজ হচ্ছে না, তো সেটা কীভাবে করা যায় আপনারা চিন্তা করতে পারেন। গ্রেডেশন অফ দ্য আইটি প্রফেশনালস নিয়ে আপনি কথা বলেছেন, সো এটা করতে পারলে তো খুবই ভালো হয়। আইটি প্রফেশনালসের জন্য যদি আপনারা করতে পারেন, তাহলে তাদেরকে হয়তো শুধু বাংলাদেশেই না, বিদেশেও তাদের জন্য একটা বিশাল মার্কেট তৈরি করা যায়। আমাদের কি বলে রেমিটেন্স আর্নিং এখন প্রায় 25 থেকে 30 বিলিয়ন ডলার যদি হয় আমাদের, তার থেকে অনেক বেড়ে যেতে পারে যদি আমরা এই ধরনের গ্রেডেড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড আমরা যদি সার্টিফিকেশন এখানে করতে পারি। তো সেখানে আপনাদের একটা ইউ হ্যাভ এ গ্রেট রোল টু প্লে দেয়ার, এবং আইসিটি সেক্রেটারি সাহেব আছেন, কাজে তিনি এটা দেখবেন। নেক্সট আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অপচয় যেটা হয়েছে, অনেক অপচয় হয়েছে, আমরা তো শুনলাম অনেক ধরনের অপচয়, তার মধ্যে হাইটেক পার্ক, যত্রতত্র হাইটেক পার্ক করে এই যে টাকার উচ্ছন্ন দেওয়া হয়েছে, এখন উচ্ছন্ন তো হয়ে গেছে, এটা তো আর করার কিছু নাই। তাহলে এই হাইটেক পার্কগুলো এভাবে ফেলে না রেখে এটাকে ইউটিলাইজেশন কীভাবে করা যায়, সেটার জন্য আমার মনে হয় গভর্নমেন্ট শুড সিট ডাউন উইথ দ্য ট্রেড, দে শুড সাজেস্ট যে তারা কি করতে পারে। মানে আমরা যদি লোকেশনগুলো ঠিক করি যে এতগুলো হাইটেক পার্ক সারা দেশে আমাদের আছে, এবং তার মধ্যে আমরা যদি প্রায়োরিটি ফিক্স করি যে এই জায়গাগুলো মনে হয় যেন তাড়াতাড়ি কাজে লাগানো যাবে, তো সেগুলোকে, যেমন ধরেন আমি আমার একটা গল্প আপনাদেরকে বলি, যে আমি যখন বিওআই চেয়ারম্যান ছিলাম তখন অনেকগুলো মনে হচ্ছিল যে এটা কাজ করবে না, অনেকগুলো ইপিজেড, তো অনেকগুলো ইপিজেড হয়েছিল। তো সেখানে আমি বলেছিলাম যে খুলনার কি বলে ঈশ্বরদী ইপিজেড, এটাকে হয়তো
ঠিক করা যেতে পারে। তো তখনই একটা প্ল্যান নেওয়া হয়েছিল যে কিভাবে এগুলোকে মানে পপুলারাইজ করা যায়, মার্কেটিং করা যায়। এবং এখন দেখেন দুইটা এপিসোডই আলহামদুলিল্লাহ ইজ ডুইং ভেরি ওয়েল। সময় লেগেছে, বাট দুটো এপিসোডই ইজ ডুইং ভেরি ওয়েল। তো সেইভাবে আমার মনে হয় যে হাইটেক পার্কগুলোকেও আমাদের গ্রেডেশন করা দরকার, যে কোনটা একেবারেই খারাপ জায়গায় ওঠে না হয় আমি এখন মানে প্রায়োরিটি না দিলাম আর ফার্দার ইনভেস্টমেন্ট না করলাম, কিন্তু যে যে লোকেশনগুলো আমাদের কাছে ভালো মনে হচ্ছে সেগুলো ট্রেডের সাথে বসলে, যেমন ধরেন ওনারা তো অলরেডি সেলফোন বানাচ্ছেন, স্মার্টফোন বানাচ্ছেন তারা, কিন্তু তারা বলছেন যে তাদের আনইউটিলাইজড পড়ে আছে, তাদের ক্যাপাসিটি অনেক বেশি। তো তারা কেউ কেউ হয়তো রিলোকেশন করতে চাইতে পারেন, আমি জানি না, কারণ অনেক সময় ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে তাহলে সেখানে নতুন ফ্যাক্টরি করাটা অনেক সহজ হয়ে যায় যদি আমার ইনফ্রাস্ট্রাকচারের ঝামেলা না থাকে। তো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর ক্যান কাম আপ উইথ দেয়ার ওন প্রপোজাল যে কিভাবে এই জায়গাগুলোতে আমরা নতুন ম্যানুফ্যাকচারিং হতে পারে, সফটওয়্যার হতে পারে, আইটি রিলেটেড অল সার্ভিস ওখান থেকে দেয়া যেতে পারে। তো এটাকে আমার মনে হয় অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল যদি সরকার একটা কমিটি করে ফেলে comprising of the government officials and private sector and maybe a few experts, তাহলে পরে এটা খুব করা সম্ভব বলে আমি মনে করি। ফাইনালি দুটো পয়েন্ট আর বলবো বলে আই উইল ফিনিশ মাই সামারি। সেটা হলো যে আই ফুললি এগ্রি, এই যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে টাকা নেই কিংবা এডিবি থেকে, মাল্টিল্যাটারাল এজেন্সি থেকে যে টাকা নিচ্ছি, এখানে যে বলা থাকে অমুক জায়গা থেকে অমুক কাজটা করতে হবে এবং তাতে করে বিদেশ থেকে আমাদেরকে ম্যান্ডেটরি নিতে হচ্ছে, কি বলে সার্ভিস নিতে হচ্ছে, সেখানে একটা করা যায় কিনা আমরা লোকাল অ্যাসোসিয়েট ম্যান্ডেটরি করে দিতে পারি কিনা, এটা গভর্নমেন্ট চিন্তা করতে পারে। যে আমি বিদেশ থেকে আনবো, মানে ইউ হ্যাভ টু নেগোশিয়েট উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোশিয়েট করে বলতে হবে যে হ্যাঁ আপনার প্রপোজাল আমরা মানবো, কিন্তু আমাদের লোকাল অ্যাসোসিয়েট ইজ এ মাস্ট। মানে ফরেন কোম্পানি থেকে আমি যদি সার্ভিস নেইও, তাকে লোকাল কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হতে হবে এবং সেখানে একটা চুক্তি থাকতে পারে যে এত বছরের মধ্যে দেয়ার শুড বি এ টেকনোলজি ট্রান্সফার, একটা টেকনোলজি ট্রান্সফার করে দিতে হবে তাকে লোকাল। এই ধরনের একটা নেগোসিয়েশন হয়তো হতে পারে, তাতে করে অপরচুনিটিও বাড়বে ফর দ্য লোকাল ফার্মস, আইটি যারা আছে তাদের জন্য অপরচুনিটি বাড়বে। ফাইনাল হচ্ছে সিস্টেম ইনগ্রেইন মেকানিজম একটা আছে, যার মাধ্যমে বলা হচ্ছে, আমরা আজকে আলোচনায় শুনলাম যে সিস্টেম ইনগ্রেইন মেকানিজমের মাধ্যমে যে ফ্যাসিস্ট রেজিম আমাদেরকে এত মানে এই দেশের ইকোনমির এই অবস্থা করে গেছে, তারা এখনও লাভবান হচ্ছে। তো এখন সেই সিস্টেম ইনগ্রেইন মেকানিজমগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এখন সেই আইডেন্টিফাই তো শুধু আইসিটি মিনিস্ট্রি করতে পারবে না, এটা রিলেটেড অল মিনিস্ট্রির এটা বের করতে হবে, রোড কমিউনিকেশন মিনিস্ট্রি করতে হবে, সবার করতে হবে, করে এখন সলিউশন একটা বের করতে হবে। আর ফাইনালি একটা মজার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সে হলো যে আমার বিরুদ্ধে গত সরকারের আমলে 125টা মামলা ছিল, এটা তো আপনারা জানেন, দীর্ঘদিন জেলে ছিলাম সেটাও জানেন। প্রথম মামলা করেছিল কে সেটা বলার জন্যেই, আমার প্রথম মামলা করেছিলেন এই ভদ্রলোক, মানে বিটিআরসি, উনি ছিলেন না তখন, আমি জোকিং, বিটিআরসি আমার বিরুদ্ধে প্রথম মামলা করেছিল। কারণটা হলো বিটিআরসিতে সেই সময় 5 জন ইন্ডিয়ান ছিল এবং তারা সেই 5 জন ইন্ডিয়ানেরটা লুকিয়ে রেখেছিল, তারা বলে নাই যে 5 জন ইন্ডিয়ান কাজ করছে। তো 2009-এ আমরা এটা পেয়ে গেলাম ডকুমেন্ট উইথ দেয়ার আইডি অ্যান্ড এভরিথিং, যে এবং আমরা বললাম যে বিটিআরসির মতো এত সেন্সিটিভ জায়গায় যেখানে দেশের সমস্ত ইনফরমেশন থাকবে, সব ডেটা থাকবে, সেখানে তোমরা 5 জন ইন্ডিয়ানকে চাকরি দিয়ে রেখেছো। এটা আমরা ফার্স্ট পেজ, এই যেরকম আমরা নিউজ করি আর কি, একেবারে প্রথম পাতায় বোল্ড হেডলাইনে আমরা নিউজ করেছিলাম উইথ ওদের আইডি সহ। এটার জন্য আমার বিরুদ্ধে প্রথম মামলা করেছিল, তখন বিটিআরসির চিফ ছিল সাম ব্রিগেডিয়ার জিয়া। তো ব্রিগেডিয়ার জিয়া আমার সেই মামলার হি ওয়াজ দ্য চিফ অফ বিটিআরসি এট দ্যাট টাইম। সে আমার সেভাবে বুয়েটেরই বোধ হয়, বুয়েটের বা কোথায় আমি জানি না, যাই হোক আর্মির লোক, বুয়েটের না। আচ্ছা জিয়া, আপনি চেনেন জিয়াকে? মারা গেছেন, মারা গেছে বোধ হয়, মারা গেছেন। তো প্রথম মামলা আমার হয়েছিল বিটিআরসি। Anyway, sir, I was also from BTRC, but I went to BTRC on 14th
ও আচ্ছা, তা আপনি মামলার সাথে জড়িত না, মামলার সাথে জড়িত না। আপনার ওই সময় আমি NSI তে ছিলাম। ওকে ওকে, আপনারা এনএসআই তো আমাকে পিটানোর চেষ্টা করছেন, এনএসআই অনেক কিছু করেছে ওই সময়। আমরা তো তখন কেয়ারটেকার গভর্নমেন্ট যেখানেই ছিলেন পরে দেখা যাবে যে কোনো না কোনো ভাবে আপনি চুপ করে থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট স্যার, আমিও বুয়েটে পড়াশোনা করেছি। আচ্ছা, good. আমি ক্যাপ্টেন অবস্থায় গিয়েছিলাম, তাই। স্যার আমার টিচার ছিলেন। ওকে ওকে, সো উই আর সো মেনি বুয়েট হিয়ার। ব্যাচের সাথে CSE তে ছিলাম। ওকে, তো এই পর্যন্ত, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটাই আমার সামারি ছিল। নাও ইটস আপ টু ইউ।